তো যেমনটা আমরা সবাই জানি যে আমাদের দেশে এখন কুম্ভ মেলা চলছে, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যাচ্ছে দর্শন করতে, আবার কেউ যাচ্ছে নিজের নিজের পাপ ধুয়ে ফেলতে। আর আমাদের দেশের মিডিয়া এবং রিপোর্টারেরা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন যে সেখানে ঘটা সমস্ত ঘটনা যেন আমরা জানতে পারি। তো এরকমই একদিন একজন রিপোর্টার একটা বাবার ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে সে জানতে পারে সেই বাবা আসলে আইআইটি থেকে পাশ করা একজন ছাত্র, কিন্তু তারপরেও সমস্ত সুযোগ সুবিধা এবং চাকরি ছেড়ে দিয়ে সে গত 2 বছর ধরে সন্ন্যাসী জীবনযাপন করছে। তো সোশ্যাল মিডিয়ার দৌলতে এই খবর রাতারাতি ছড়িয়ে পড়ে সম্পূর্ণ দেশে, এবং ভিউজের আশায় আরও অন্যান্য রিপোর্টাররা সেখানে যায় তার ইন্টারভিউ নিতে, যার ফলে কিছুদিনের মধ্যেই এই বাবার অসংখ্য ভিডিও সম্পূর্ণ ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে। শুরুতে কিছু মানুষ বলতে শুরু করে যে এত ব্রাইট একটা কেরিয়ার ছেড়ে দিয়ে সে যখন আধ্যাত্মিকতার দিকে চলে গেছে, নিশ্চয়ই আধ্যাত্মিকতা ভীষণ ভালো একটা জিনিস, এবং আধ্যাত্মিকতা মানুষকে এমন কিছু দিতে পারে যা অন্য কোথাও মানুষ পায় না। আবার কিছু মানুষ এখানে নিজের ধর্মের সুপ্রিমেসি দেখতে পায়, যেখানে মানুষ বলতে শুরু করে যে দেখো দেখো আমার ধর্ম কত মহান, যে এই আমার ধর্মের জন্য সে নিজের জীবনের সমস্ত মায়া ত্যাগ করে ফেলেছে আর সন্ন্যাসী হয়ে গেছে। আবার কিছু মানুষ বলল যে এই নিজের দায়িত্ব পালন না করার জন্য ঘর থেকে চলে গেছে এবং ওখানে গিয়ে শুধুমাত্র নেশা ভাঙ করছে, এই কারণেই সে ওখানে আছে। আবার অনেকেই বলল যে হতে পারে এর কোনো মানসিক সমস্যা আছে, এর চিকিৎসার প্রয়োজন। তো এই সমস্ত ইন্টারনেটের দৌলতে আমরা বেশ কিছু ইনফরমেশন পাই, যেমন এর নাম হচ্ছে অভয় সিং এবং এ আইআইটি মুম্বাই থেকে পড়াশোনা করেছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। এবার এর মধ্যে কয়েক বছর সে জবও করেছে, কিছু সময় কানাডাতে ছিল এবং বাড়িতে তাকে ভয়ঙ্কর রকম টর্চার করা হয়েছে। এই কারণেই সে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে একটা সাধু হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমাদের দেশ এবং সমাজের মানুষ এত অবাক হচ্ছে কেন। এই তো প্রথমবার নয় যে কোনো পড়াশোনা করা শিক্ষিত ব্যক্তি ধর্মের পথে চলে গেছে, ঠিক আছে? এর আগেও অনেক উদাহরণ আছে যে প্রচুর পড়াশোনা করা মানুষ এই অন্ধবিশ্বাসের দিকে চলে গেছে। তো এটা প্রথমবার নয়। আপনারা একটু রিসার্চ করলেই বা একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন যে এরকম ঘটনা আগেও ঘটেছে। আর এই ঘটনায় মানুষের অবাক হওয়া এবং এত হাইপ বাড়ানোর একটাই রিজন আমি দেখতে পাই, ভক্তি এবং ধর্মের যখন প্রসঙ্গ আসে মানুষ সেটা নিয়ে যাচাই বাছাই করতে চেষ্টা করে না। যে সমস্ত একটু আধটু বিষয় যাচাই করলেই তার সত্যি জানা যায়, কিন্তু মানুষ তার সত্যটা না জেনে সেটাকে আঁকড়ে ধরতে ভালোবাসে। ধর্মে বিশ্বাস এবং আস্থা এই সমস্ত ব্যাপারগুলোতে মানুষ কখনো যাচাই বাছাই করতে যায় না। যে সমস্ত ছোটোখাটো ঘটনা তাদের এই সমস্ত আস্থাকে মজবুত করে, তারা সেগুলোকে আঁকড়ে ধরতে চেষ্টা করে, কখনো সেগুলোর পিছনের কারণ জানতে চেষ্টা করে না, কারণ সেই কারণগুলো একটু জানতে পারলেই সেই আস্থাটা তাদের ভেঙে যাবে। কিন্তু এই সমস্ত আস্থা, বিশ্বাস, অন্ধবিশ্বাস, একটা ভাষা ভাষা ধারণা, এইগুলোকে যদি পাশে রেখে আমরা একটু লজিক্যালি এই ব্যক্তিটির কথাবার্তা একটু যাচাই বাছাই করি, তাহলে আমরা কিন্তু একটা অন্য ফল দেখতে পাবো। কিন্তু তার আগে একটা খুব বেসিক জিনিস আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে বৈরাগ্য বা এই পৃথিবীর সঙ্গে ডিট্যাচমেন্ট বা ধরুন সন্ন্যাস নেওয়া। এই যে মানসিকতাটা একটা মানুষের তৈরি হয়, তো এর পিছনে কি কিছু কারণ থাকতে পারে, সামাজিক কারণ? তো সেটা আগে দেখে নিই। আমার মনে হয় এর পিছনে দুটো কারণ মেইনলি কাজ করে। প্রথমটা হলো অতীতের এরকম কিছু খারাপ এক্সপিরিয়েন্স যা তাকে মানসিকভাবে কষ্ট দিয়ে থাকে, এবং তার একটা সময় এসে মনে হতে থাকে যে এই পুরো পৃথিবীটাই হচ্ছে আসলে স্বার্থপরদের পৃথিবী, এবং এই পৃথিবীর সঙ্গে বা এই সমাজের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট না রাখাই প্রয়োজন। দ্বিতীয়ত হতে পারে এমন কোনো গ্রন্থ পড়া যেখানে সে একটা মানুষ জানতে পারছে যে এই পৃথিবী আসলে কিছুই নয়, এই পৃথিবীর পরেও একটা পৃথিবী আছে, এরকম কিছু একটা। আবার অনেক সময় এই দুটো কারণ একসঙ্গে ঘটতে পারে। যেমন এর ক্ষেত্রেই, মানে এই বাবার ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম যে তার অতীতের বেশ কিছু ট্রমা সেখানে আছে। এবার এরকম একটা খারাপ সময়ে, এরকম একটা ট্রমাটাইজ সময়ে মানুষ যদি এই ধরনের গ্রন্থ পড়ে যে এই পৃথিবীটা আসলে কিছুই নয়, পৃথিবীটা হচ্ছে আসলে একটা কল্পনা, এই পৃথিবীটা আসলে হচ্ছে একটা মায়া, এবং এই মায়া ত্যাগ করতে পারলেই আসল শান্তি পাওয়া যাবে, আসল সুখ পাওয়া যাবে, আসলে এই পৃথিবীতে থেকে কখনো অ্যাটাচমেন্টে থেকে, পরিবারে থেকে কখনো সুখ পাওয়া যায় না। এবার একটা ডিপ্রেশনের টাইমে মানুষ যখন এই ধরনের গ্রন্থ পড়ে এবং সেখান থেকে সেই শিক্ষাটা সে নেয়, এটা একটা ক্ষতিকর দিক হয়ে যায়। কারণ বেশ কয়েকটা ইন্টারভিউয়ে এই লোক বলেছে যে কিভাবে সে ছোট থেকে তার মাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে দেখেছে। সে আরও বলেছে ছোট থেকে কিভাবে তাকে টর্চার করা হতো, তাকে বিরক্ত করা হতো তার পরিবারে, এবং সে বলল যে 10 বছর বয়সে সে একবার ফিনাইলও খেয়ে নিয়েছিল। फिनाइल पी जा रहा है 4 साल की उम्र में? उन्होंने 4th क्लास में, मतलब 4th क्लास में आप 10 साल के रहोगे तब तो शैतान के रूप में जब माँ बाप मिले तो कैसा लगेगा। সে আরো বলছে যে তার কোনো বন্ধু নেই, তার কোনো রিলেশনশিপ ঠিকভাবে কাজ করেনি। তো যেমন আগেই বললাম যে এই সমস্ত ট্রমাগুলো তাকে এই পথে চলতে বাধ্য করেছে।
আর আমাদের ইন্ডিয়ান ফিলোসফি তো শুরুই এখান থেকে হচ্ছে যে এই সংসারটাই আসলে দুঃখের কারণ, অ্যাটাচমেন্ট দুঃখের কারণ, পরিবার ত্যাগ করলে আসল শান্তি সুখ পাওয়া যাবে। কারণ অনেক সময় আমরা দেখেছি মানুষ যখন খুব বেশি ডিপ্রেসড হয়ে পড়ে অধিকাংশ মানুষই ধর্মের শরণাপন্ন হয়, কারণ তারা ভাবে যে এই ধর্মের পথেই হয়তো এবার একটু মানসিক শান্তি সে পেতে পারে। এবার হতে পারে সে কোনো ধর্মগুরুকে ফলো করছে বা কোনো রিলিজিয়াস স্ক্রিপচার্স পড়ছে, বা এটা নিয়ে ভাবা বা প্রশ্ন করা শুরু করে যে এই জীবনের অর্থ আসলে কি। এবার অলরেডি আপনি যখন ডিপ্রেশনের মধ্যে এবং আপনি এরকম একটা ফিলোসফি পড়ছেন যে সংসারটা আসলে কি, সংসারটা তো আসলে মায়া, ডিট্যাচমেন্ট না হলে অ্যাটাচমেন্ট থাকলে কখনো শান্তি পাওয়া যাবে না, তখন আপনি এই খারাপ সময়ে এই ভুলভাল জিনিসগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে শুরু করেন এবং আপনি সেই সুখের পিছনে ছুটতে শুরু করেন যেটা আদৌ আপনি কখনো পাবেন না। এবং ধীরে ধীরে আপনার ধারণা আরও মজবুত হতে থাকে এবং হতে পারে একটা সময় গিয়ে আরও ভয়ঙ্কর কিছু অন্ধভক্তি আপনি করতে শুরু করতে পারেন, যার মধ্যে একটা প্রধান হচ্ছে নিজের ঘর বাড়ি, ছেলে মেয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া। সন্ন্যাসী হয়ে পরিবার ছেড়ে দেওয়া এটা কিন্তু কোনো ন্যাচারাল ঘটনা নয়, এর বীজ রয়েছে আমাদের কালচার এবং আমাদের ইন্ডিয়ান ধর্মগুলোর মধ্যে। কারণ আমরা নরওয়ে, সুইডেন এবং অন্যান্য উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাবো যে এরকম ধরনের কাজ সেখানকার মানুষ ফলো করে না, কিন্তু প্রত্যেক বছর আমাদের ভারতে লক্ষ লক্ষ মানুষ এরকম ভাবে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যায়। এবার অনেক মানুষ বলবে যে সেটা তো তোর পার্সোনাল লাইফ, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জীবন, যে যা খুশি করতে পারে, আমার তাতে কি সমস্যা। তো আমাকে এই কথাটা বলার আগে যে সমস্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একবার দেখা করবেন এবং কথা বলবেন যে তারা কি কষ্টের দিন কাটায় সে মানুষটাকে ছেড়ে। একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার বাবাকে ছেড়ে কিভাবে দিন কাটায়, একটা বৃদ্ধ বাবা মা তার ইয়াং ছেলে মেয়েকে হারিয়ে কিভাবে দিন কাটায়। তারই সাথে এই ধরনের মানুষগুলো বা এই ধরনের স্টেপগুলো আমাদের সমাজের বিরাট ক্ষতি করে, আমাদের হিউম্যান রিসোর্সের অনেক বেশি ক্ষতি করে। সেটাই বলবো এখন। আমাদের যে হিউম্যান সোসাইটিটা চলে এটা গিভ অ্যান্ড টেক পদ্ধতিতে চলে। এখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কোনো না কোনোভাবে এই সমাজটাকে বিল্ড করতে নিজের কিন্তু কন্ট্রিবিউশন দেয়। এবার হতে পারে সে মাঠে কাজ করা একজন কৃষক বা কারখানায় কাজ করা একজন শ্রমিক, থানায় বসে থাকা একজন পুলিশ, সীমান্তে দাঁড়িয়ে থাকা একজন আর্মি অফিসার, একজন হাউসওয়াইফ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রশাসনিক অফিসার এবং একজন নেতা। সবাই নিজের নিজের স্তরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সমাজে, আর সবার ভূমিকায় প্রচন্ড গুরুত্বপূর্ণ। এদের মধ্যে কেউ একজন যদি নিজের কাজ ঠিকভাবে না করে আমাদের সমাজ কিন্তু ভেঙে যাবে। এবার ধরুন একজন মানুষ এই সোসাইটির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে এবং সমস্ত রিসোর্স ব্যবহার করছে, কিন্তু এই সোসাইটিকে কোনো কিছু দিচ্ছে না, এই সোসাইটিটাকে বিল্ড করতে বা টিকিয়ে রাখতে কোনোভাবে সাহায্য করছে না। সে সন্ন্যাসী হয়ে কোনো এক জায়গায় বসে রইলো বা পথে ঘাটে ঘুরে বেড়ালো, এতে কিন্তু দেশের কোনোভাবে উন্নতি হচ্ছে না। একটা বাচ্চা বড় হওয়ার জন্য কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, সরকার কর্তৃক বিভিন্ন ধরনের ভ্যাকসিনস ইত্যাদি। এবার সমাজের পক্ষ থেকে এগুলো হয় আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট। তো সেই বাচ্চাটার বড় হওয়ার পর সমাজের প্রতি দায়িত্ব থাকে যে সে বড় হওয়ার পর সমাজটাকে বিল্ড করার জন্য এবং সমাজটাকে টিকিয়ে রাখার জন্য দেশের জন্য কিছু কাজ করবে। এবার আইআইটি, আইআইএম এর মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য অনেক বেশি রিসোর্স কিন্তু সরকারের পক্ষ থেকে খরচা হয়। এবার সে একটা বাচ্চা বড় হয়ে ওঠার পর সে হঠাৎ একদিন ভাবলো এই সমস্ত জিনিস তো পয়েন্টলেস, এগুলোর কোনো গুরুত্ব নেই, এই পৃথিবীটা আসলে একটা খেলা, তো এই পৃথিবীর খেলা তোমরা খেলতে থাকো, এই খেলা আমি খেলছি না, আমি এখান থেকে বেরিয়ে সন্ন্যাসী হয়ে গেলাম। কিন্তু আমার অবাক লাগে এরা কোনো রকমভাবে কন্ট্রিবিউট না করেও আমাদের এই সমাজেই বসবাস করে, এখানকারই খাবার খায়, অধিকাংশ ক্ষেত্রের চেয়ে এখানকারই জামা কাপড় পরে, এখানকারই ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করে, এখানকার মেডিকেল সিস্টেমের সুযোগ নেয়। তো ভাই, একজন সন্ন্যাসী হয়ে তুই যখন সমাজের কোনো কাজেই লাগবি না, তো এখানকার খাবার, এখানকার টেকনোলজি, এখানকার জামা কাপড়, এই সমস্ত কিচ্ছু ব্যবহার করিস না, সমাজ থেকে সম্পূর্ণরূপে ডিট্যাচ হয়ে জঙ্গলে চলে যা, যেমন আগেকার দিনে মানুষ থাকতো। কিন্তু না, এরা ওই কাজ করবে না, এরা থাকবেও এখানে, সমাজের কোনো কাজেও লাগবে না। আপনারা হয়তো এদেরকে অনেক বড় বড় নাম দিয়ে অনেক বড় বড় সাধু বাবা বানিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এরা শুধুমাত্র একটা তুচ্ছ পরজীবী ছাড়া আর কিছু নয়। এবার আপনারা যারা দেখছেন, আমি জানি আপনাদের মধ্যে অনেক মানুষ বলবেন যে এই সমস্ত সাধু সন্ন্যাসীরা সমাজের অনেক কাজ করে, অনেক উপকার করে। আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিন যে এই সমস্ত পরজীবীগুলো সমাজের কি উপকার করেছে? দরিদ্রতা, অপুষ্টি, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ইনকাম, ইকুয়ালিটি, পলিউশন, কাস্টিজম, মিসোজিনি, ড্রাগস, এর মধ্যে কোন সমস্যাটা এরা সমাধান করেছে? ও, এরা তো নিজেরাই ড্রাগস কনজিউম করে। আপনারা জাস্ট একটা উদাহরণ দিন যে এখানে সমাজের এরা কি কাজে লেগেছে। ভারতের ইতিহাসে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে বারবার ভারতে বিভিন্ন বহিরাগত শত্রুর আক্রমণ হয়েছে।
চক, হুন, মোগল, পাঠান এরা এসেছে এবং আমাদের উপর রাজত্ব করেছে, আমাদের দেশের মানুষকে ধর্মে কনভার্ট করেছে, আমাদের দেশের মানুষদের উপর অত্যাচার করেছে। কোনো সাধু সন্ন্যাসী বাবা নাগা সাধু তাদের তো গিয়ে আটকাতে পারেনি। চলো একটা জিনিস এটাও মেনে নিতাম যে ধর্মের নাম নিয়েও তারা যদি দেশের এইটুকু উপকারও করতে পারত তাহলেও একটা ভালো ফল আমরা পেতাম। কিন্তু আমরা দেখি যে না, কোনো উপকার তারা তখনও করতে পারেনি। এরা অতীতে চলা ভারতের কোনো কুপ্রথার বিরুদ্ধে কখনো কাজ করেছে? সতী প্রথা বা হরিবোলের মতো কুপ্রথাও কিন্তু এরা বন্ধ করেনি, বরং এদের হাত ধরেই এই সমস্ত কুপ্রথা আরো বেড়েছে। শেষে ইংরেজদের এসে এই সমস্ত অনেক কুপ্রথা বন্ধ করতে হয়। তখনও ছিল বাধা, এরাই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ধার্মিক মানুষগুলোই, যে না এটা আমাদের কালচারের অংশ, এই সমস্ত কুপ্রথা আমরা বন্ধ করতে দেব না। বিভিন্ন ধার্মিক মানুষ, সব ধর্মেরই কথা বলছি, তারা নিজের নিজের ধর্মগ্রন্থে হাই লেভেলের সায়েন্স থাকার কথা বলে, কিন্তু আমাকে জাস্ট একটা উদাহরণ দিন যেখান থেকে আমাদের এরকম কোনো সাধু সন্ন্যাসী কোনো একটা বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করেছে। না, বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করে দেওয়ার পর এরা নিজের নিজের ধর্মগ্রন্থে সেই জিনিসগুলো খুঁজে পায়। কোনো না কোনোভাবে কোনো না কোনো জিনিসের সঙ্গে মিল খুঁজে তারা এটা দেখাতে চেষ্টা করে যে দেখো এটা আমাদের ধর্মগ্রন্থে আগে থেকেই এক্সিস্ট করে। কিন্তু এরা আগে কখনো কোনো কিছু আবিষ্কার করতে পারে না। এরা জাস্ট একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে যে এরা একটা বড় কিছু করছে, আমরা অলরেডি অনেক একটা বড় কিছুর অংশ। কিন্তু সত্যি করে দেখতে পেলে আমরা দেখতে পাই যে এরা দেশের মানুষকে মূর্খ বানায় এবং বারবার এরকম ধরনের বাবা এক্সপোজ হয়। এবং কোনো একটা সোজা প্রশ্ন করলে এরা দেখবেন জিলিপি বানিয়ে সেটার উত্তর দিতে চেষ্টা করে। আর এই ধরনের বাবা এবং ভক্তিবাদগুলো আমাদের দেশের রিলিজিয়াস, সোশ্যাল এবং পলিটিক্যাল সাপোর্ট পেয়ে আরো বড় হয়ে ওঠে। আমরা সবাই জানি এর আউটকাম কিছু নয়, কিন্তু যেহেতু সমাজের একটা অনেক বড় অংশ এদের প্রতি ভক্তি শ্রদ্ধা করে, তো বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই বাবাদের থ্রুতে নিজেদের পলিটিক্যাল প্রপাগান্ডা চালাতে চেষ্টা করে। এই কারণেই এই সমস্ত কুপ্রথা এবং এই সমস্ত অন্ধবিশ্বাস এখনো পর্যন্ত এক্সিস্ট করছে আর ধীরে ধীরে আরো বাড়ছে। তো আবার আমরা ফিরে আসি এই আইআইটি বাবার কাছে। তো এই লোক নাকি আইআইটি থেকে পাস করেছে, কিন্তু এর প্রত্যেকটা কথায় বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিভিন্ন ধরনের সুডো সায়েন্স আমরা দেখতে পাই। যেমন একটা ভিডিওতে সে বলছে যে আরে বিজ্ঞানীরা তো টাইম ট্রাভেলের ব্যাপারে জাস্ট এখন ভাবছে, কিন্তু আমরা অলরেডি টাইম ট্রাভেল এক্সপিরিয়েন্স করি, আমরা অর্থাৎ সাধুরা আমরা অলরেডি টাইম ট্রাভেলের তত্ত্ব পেয়ে গেছি। टाइम ट्रेवल कैसे होता है? संभव है, सब संभव है दुनिया में। मैंने को बोला ना, दुनिया में जितनी चीजें सब पॉसिबल है। चमत्कार होता है क्या? बहुत सारे बाबा चमत्कार के दावे करते हैं, कोई पर्चा लिखता है, कोई हवा में पानी राख बना के निकाल देता है, कोई कुछ करता है, वो चमत्कार दिखाते हैं। चमत्कार जैसी कोई चीज होती है क्या? सब होता है, जो आप सोच सकते हो सब हो सकता है। আবার আরেকটা ভিডিওতে সে এনার্জি পাঠিয়ে টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিচ্ছে। আমি জানি না মেন ওয়ার্ল্ড কাপের দিনে কোথায় ছিল। क्रिकेट देखते हैं आप? हाँ देखा था मैंने बीच में, इनको थोड़ा बहुत ऐसे जिताया भी था, बट ये क्रिकेटर वही है थोड़ा। आप जिता देते हैं यहाँ बैठ के? हाँ, ये T20 वर्ल्ड कप में भी किया था ना मैंने समय में। मैं उसको बार बार बोल रहा हूँ यार हार्दिक को बोल दे भाई, हार्दिक को बोल दे भाई, दे ही ले रहा है वो, रोहित शर्मा अलग ही सो जा रहा है। এবং আরো একটা জিনিস লক্ষ্য করবেন, এই ধরনের আধুনিক যুগের বাবারা নিজেদের বক্তব্যের মধ্যে কিছু সায়েন্টিফিক টার্ম ব্যবহার করে, যেমন এনার্জি, ভাইব্রেশন, ব্যালেন্সিং ইত্যাদি। এই এনার্জি ওয়ার্ডটা তো এত সস্তা যে পৃথিবীর যত আধুনিক যুগের বাবা এবং সুডো সায়েন্সের কথাবার্তা বলার লোকজন আছেন তারা সবাই ব্যবহার করে। যেমন এই ভণ্ডটা, এর ব্যাপারে তো আপনারা সবাই জানেন যে এ অলরেডি এই এনার্জি শব্দটা ব্যবহার করে কিভাবে নিজের ব্যবসার প্রসার জমিয়েছে। ও হ্যাঁ, আরো একটা কথা, এর নাম বলতেই মনে পড়লো যে এই আইআইটি বাবার কথা আমরা এখন আলোচনা করছি, এও কিন্তু এই ভণ্ডটার দ্বারাই প্রভাবিত হয়েছে, কারণ সে অলরেডি একটা ভিডিওতে এই কথা বলেছে। सदगुरु उस मामले में बहुत बढ़िया है, एनर्जी वाली टेक्निक्स, ये सब कॉन्सेक्रेशन, ये सब यंत्र कैसे बनाते हैं, ये सब कैसे करते हैं। এবার যদি গুরুই এমন হয় তো চেলা এর থেকে ভালো কি করে হবে, তাই না? हो तो तुम इस खेत की फसल हो, फिर तो बिल्कुल ठीक है। जब गोडाउन में ही गड़बड़ है तो शोरूम तो ऐसा ही निकलेगा ना, ठीक है। আমাদের দেশের অধিকাংশ ইউথ এখন এদের দ্বারা প্রচন্ড রকম ভাবে প্রভাবিত এবং তারা নিজের সমস্যা নিয়ে তারা এদের কাছে যায় এবং তারা ভাবে যে এদের কাছে গেলে হয়তো একটা কিছু সমস্যার সমাধান পেলেও পেতে পারি। কিন্তু এরা যখন বিভিন্ন প্রশ্ন নিয়ে এই সমস্ত গুরুদের কাছে যায়, তো তখন বিভিন্ন ধরনের সার্কুলার লজিক্যাল ফ্যালাসি এবং জিলিপি আকারের তাদেরকে উত্তরগুলো দিয়ে তাদের মাথা আরো পাজল করে দেয়। বা সুডো সায়েন্সের মতো একটা বড় অস্ত্র তো তাদের হাতে আছেই। এই ধরনের কথাবার্তা বলে, একটু লজিক্যাল মেক সেন্স করে এরকম ধরনের কথাবার্তা বলে তাদের ব্রেনগুলোকে ওয়াশ করে নেওয়া হয়।
এরা যেটা করে যে আমাদের দেশের মানুষদের বৈজ্ঞানিক চিন্তাধারা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়, মানুষকে অন্ধবিশ্বাসী তৈরি করতে চেষ্টা করে যাতে এদের ভক্তের লাইন আরো বাড়তে থাকে। এবং বৈজ্ঞানিক জ্ঞান এবং বৈজ্ঞানিক চিন্তাধারা পাওয়ার অধিকার কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের আছে। আমাদের দেশের সংবিধানও সেই অধিকার আমাদের দেয়। এই ধরনের কুসংস্কার, কুপ্রথা এবং সুডো সায়েন্স ছড়িয়ে তারা আসলে আমাদের ভারতের ভবিষ্যতের সঙ্গে খেলা করছে, ছেলে খেলা করছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো যে আজকে আমাদের ভারতের সেই পরিস্থিতি যে শুধুমাত্র এই ভণ্ড বাবা এরাই কিন্তু মাত্র এই সুডো সায়েন্স এবং এই অন্ধবিশ্বাস ছড়াচ্ছে না, এর শিকড় কিন্তু আমাদের দেশের বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউটগুলো পর্যন্ত পৌঁছে গেছে। কারণ এই কয়েকদিন আগেই মাদ্রাস আইআইটির একজন প্রফেসরের একটা বক্তব্য প্রচন্ড রকমভাবে সার্কুলেট হচ্ছিল যে কাউ ইউরিনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ থাকে। এরকম ভাবেই আইআইটি মুম্বাই থেকেও একটা খবর এসেছিল যেখানে এমব্রিওলজি মানে গর্ভবিজ্ঞানের উপর একটা সেমিনার ছিল। সেখানে এসে একজন আয়ুর্বেদিক সাধু সেই সেমিনারটা অ্যাটেন্ড করতেন। কি কি রিচুয়াল ফলো করলে ভালোভাবে গর্ভবতী হওয়া যায় এবং ভালো পুত্র সন্তান, কন্যা সন্তান জন্ম দেওয়া যায়। আরও এক আইআইটির প্রফেসর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল যে ল্যান্ডস্লাইড হয়, ভূমিকম্প হয়, তার একমাত্র কারণ হচ্ছে যে মানুষ এখন ননভেজ খাচ্ছে। শুধু এটাই নয়, এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তা এই মানুষ কিন্তু বলেছে। আপনাদের আরো একটা জিনিস জানিয়ে রাখি যে গুজরাটের কোনো একটা জায়গায় একটা কাউ রিসার্চ সেন্টার হচ্ছে যেখানে গোমূত্র, গোবর, দুধ, ঘি এগুলোর উপর রিসার্চ হবে। 2016-তে আইআইটি দিল্লিতে একটা সেমিনার হয়েছিল যেখানে গোমূত্র মানুষের শরীরে কি কিভাবে উপকার হয় সেই সমস্ত কথাবার্তা সেখানে বলা হয়েছিল। আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি তো সেখানে তো আবার ভূত প্রেত নিয়েও বিভিন্ন ধরনের সার্টিফিক্যাল কোর্স আছে আর কি, যেগুলো অলরেডি বিজ্ঞানে প্রমাণিত অন্ধবিশ্বাস। আর আপনারা তো ভালোভাবে জানেনই যে আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতেও জ্যোতিষবিদ্যা ঢোকাতে চেষ্টা করা হয়েছিল, যেখানে আমাদের হাইকোর্ট সঠিক বিচারের মাধ্যমে সেই কাজ কিন্তু আটকে দেয়। কিন্তু এই সমস্ত সেই খবর যেগুলো অলরেডি আমরা জানতে পেরেছি অনেক বেশি পপুলার হওয়ার কারণে। এবার ভাবুন যে এই ইউনিভার্সিটিগুলোর ভিতরে ভিতরে বা এরকম ধরনের কত জিনিস, এরকম ঘটনা ঘটে যেগুলো কিন্তু আমরা জানতেও পারি না। তো এই হলো অবস্থা আমাদের বড় বড় ইনস্টিটিউটগুলোর। এই ধরনের শিক্ষা কাঠামোর মধ্যে, এই ধরনের মানুষজনের মধ্যে, এই সমস্ত ইউনিভার্সিটি থেকে এই ধরনের গরুগাধাই বেরোবে এটাই আশা করা যায়। এমনিতেই আনএমপ্লয়মেন্ট ধীরে ধীরে ভারতে বাড়ছে, আরও বেশি বাড়বে ভবিষ্যতে এইভাবে চলতে থাকলে। তো এই বাবাগিরির ইনকামের সোর্স একটা কিন্তু সলিড ইনকামের সোর্স, যেটা আমরা অতীতেও দেখেছি। বিভিন্ন বাবা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং আমাদের আশেপাশেও এরকম অনেক ছোটখাটো বাবা আছে যাদের কিন্তু প্রতিপত্তি অনেক বেশি বেড়ে গেছে এই বাবাগিরি করেই। তো এই দুরবস্থায় এটা কিন্তু একটা ভালো কেরিয়ার অপশন এদের জন্য হতেই পারে। আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমরা আরো বেশি শিক্ষিত মানুষদের এই ধরনের বাবাগিরি এবং ভণ্ডামগিরি করতে দেখব। এবং এটা পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যবসাগুলোর মধ্যে একটা, বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা। হয়তো এই কারণেই ভারতকে এরা বিশ্বগুরু বলে, কারণ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গুরু তো আমাদের দেশেই জন্মায়। মানুষ কিছু পারুক না পারুক খুব ভালোভাবে ভক্তি করতে পারে, অন্ধভক্তি। আমাদের মিডিয়া যেভাবে এই অন্ধবিশ্বাসী ছেলেটিকে প্রমোট করছে, আমি হলপ করে বলতে পারি যে এও খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে। এই সমস্ত বাবাদের প্রতিপত্তি বাড়ছে, নেতা মন্ত্রীদের প্রতিপত্তি বাড়ছে, সাধারণ মানুষ সেই একই জায়গায় আছে, বরং আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং এদেরকে প্রশ্ন করার জন্য কেউ নেই। কারণ এই নেতা মন্ত্রীরাই এই বাবাদিকে সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য রেখেছে। এই জিনিসটা ভালোভাবে জেনে নিন। এরা বলে যে পৃথিবীটা তো আসলে মোহমায়া, আসল সুখ তো আছে হরিনামে, আসল সুখ তো আছে ধর্মে কর্মে। ধরুন আপনি এই বাবাকে গিয়ে বললেন যে বাবা আমি খুব সমস্যার মধ্যে আছি, তখন সেই বাবা জিজ্ঞাসা করবে কে সমস্যার মধ্যে আছে, তখন আপনি বলবেন আমি। বাবা বলবে এই আমিটা কে, কে এই আমি? আপনি বলবেন আরে বাবা আমি, এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি। বাবা আবার বলবে আরে এত আমি করিস, আগে আমিটা কে সেটা আগে জেনে আয়। এই আমিটা কে আসলে কখনো ভেবে দেখেছিস? এত কষ্ট করে পাওয়া এই মানুষের জীবন তুচ্ছ কাজে লাগাচ্ছিস, এত স্বার্থপর তুই। তোকে এই মোহমায়া থেকে বেরোতে হবে, তোকে এই মোহমায়া ত্যাগ করতে হবে। এই জ্ঞান আপনাকে দেওয়ার পর সেই বাবা আপনার কাছ থেকে দক্ষিণা নিয়ে নিজের লক্ষ টাকার গাড়িতে বা হেলিকপ্টারে আপনার ওখান থেকে চলে যাবে আরও কিছু ভক্তদের উপকার করার জন্য। আর আপনি সেই চক্রের মধ্যে পড়ে থাকবেন, ধর্ম ভক্তি, নিজের ছেলে মেয়েদেরকেও সেই ধর্ম ভক্তি শেখাবেন, অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেবেন। আর আমাদের দেশ এভাবেই আরো পিছনের দিকে যেতে থাকবে। তো নিজের ছেলে মেয়েদিকে ভালোভাবে পড়াশোনা করান, তাদেরকে যুক্তি, তথ্য, প্রমাণ এবং বিজ্ঞান কি সেটা বুঝতে শেখান এবং আপনারা নিজেরাও
যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার করতে শিখুন। কে আপনার ক্ষতি করছে, কে আপনার পক্ষে কথা বলছে।